আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন হুমায়ুন কবির। হুমায়ুন সাহেব, আমি দেখতে পাচ্ছি কিছু খবর সামনে আসছে যে আপনাদের আপনাদের সঙ্গে থাকা কিছু নেতা তারা নাকি দল ছেড়ে দিচ্ছেন। তার মধ্যে খয়েব আমিন না আমির নামে একজনের নাম শুনছিলাম, তারপরে কোষাধ্যক্ষ। খুবাইব আমিন, পীরজাদা খুবাইব আমিন হ্যাঁ। যখন থেকে দলে এসছে তখন থেকে তার একটাই টার্গেট যে এখানে একটা পীরজাদা পরিবারের সম্মানীয় ব্যক্তি, তিনার আসল রোগ হচ্ছে তিনি কংগ্রেস করতেন, কংগ্রেসে রাহুল গান্ধীর হাত ধরে কংগ্রেসে জয়েন করেছিলেন, সেইটাকে ভাঙিয়ে উনি আমাকে যোগাযোগ করলেন এবং আমার বহরমপুরে আসলেন, একটা হোটেলে লেকভু হোটেলে উঠলেন, সমস্ত খরচ আমি চালালাম এবং উনি অনেক লম্বা চওড়া বড় বড় কথা বললেন। এই কংগ্রেসের এই সার্কেল, মাইনরিটির এই সার্কেল, কংগ্রেসের বড় বৃহৎ অংশ ওর সঙ্গে দলে যোগদান করবে, এইসব বলে উনি জেলা রাজ্যের সভাপতি পদ চাইলেন। আমি সেটাই করে দিলাম, যেহেতু আমার কাছে ভ্যাকেট ছিল আমি করে দিলাম। শুরু থেকেই ওনার ধান্দা হচ্ছে যে টাকা। তো আমি একবার 1.5 লক্ষ টাকা, একবার 1,10,000 টাকা, 2,60,000, আর আমার ছেলেকে দিয়ে একদিন 10 লক্ষ টাকা, এই 12,60,000 টাকা ওনাকে দেওয়া হয়েছে। আমার কাছে স্পেসিফিক খবর আছে, উনি নাই নাই করে প্রায় 17টা ক্যান্ডিডেট রেকমেন্ড করেছিল, তার মধ্যে আমি 4টে দিতে পারিনি। আমি বলেছি সবটাই আপনার রেকমেন্ডে এইভাবে ক্যান্ডিডেট করা যাবে না। আমি যে ক্যান্ডিডেট করেছে তা ক্রস চেক করে দেখেছি যে তাদের সঙ্গে টাকার লেনদেন করে কারোর সাথে 2 লাখ, কারোর সাথে 4 লাখ, কারোর সাথে 6 লাখ টাকা নিয়ে উনি আমাদের কাছে রেকমেন্ড করেছে ক্যান্ডিডেটের জন্য। সেই ক্যান্ডিডেট গুলা যখন আমরা জানতে পারলাম তখন আমরা ওর সম্বন্ধে আরো কড়া হলাম এবং যে ভরতপুর সিটে ওনাকে দাঁড় করাতে চেয়েছিলাম সে ভরতপুরেও ওনাকে 1 দিন 2 দিন থাকার পরে আমরা বলে দিলাম যে আপনাকে দিয়ে এখানে হবে না, কারণ আমি আপনাকে, ও বলল তখন নর্থ বসিরহাট, সাউথ না নর্থ বললো, সেখানেও ওয়াইসিরা নিয়ে নিল, ওরা ওয়াইসিরা 2টো সিটই নিয়ে নিল, নর্থ বসিরহাট এবং সাউথ বসিরহাট। ওর তখন বিরাট রাগ দিল, আমি কোথায় দাঁড়াবো? আপনাকে দলের রাজ্য সভাপতি হয়েছেন, আপনাকে ভোটে লড়তে হবে না। আমাদের যে কামাল হোসেন প্রেস সচিব, উনিও লড়তে চেয়েছিলেন মুর্শিদাবাদে। আমি মুর্শিদাবাদে কোথায় থেকে সিট পাবো? মুর্শিদাবাদের মানুষকে মুর্শিদাবাদের জনপ্রতিনিধি করে নিয়ে যাবো? আমি কলকাতা শহরের লোককে বা বসিরহাটের লোককে আমি মুর্শিদাবাদ থেকে টিকিট দিতে পারবো না। এইবার কি করলো এই খুবাইব আমিন, যাদের যাদের আমাদের ওই যে 17টা রেকমেন্ড করেছিল তার ভিতরে 13টাকে দিলাম, 13টার মধ্যে 5টা ক্যান্ডিডেটের জন্য, যেমন জোড়াসাঁকোতে একটা দিয়েছিল, সেটার মনোনয়ন করে আবার তৃণমূলের কাছ থেকে টাকা খেয়ে তাকে সঠিক পেপার না দিয়ে তার মনোনয়ন বাতিল হয়েছে, ইচ্ছাকৃতভাবে টাকা খেয়ে, তৃণমূলের কাছ থেকে টাকা খেয়ে। একইভাবে একজনকে চৌরঙ্গিতে দাঁড় করিয়েছিল, ইন্টালিতে ইন্টালিতে দাঁড় করিয়েছে শাহ আলম বলে, এটা ওই খুবাই আমিনের প্রার্থী ক্যান্ডিডেট। সে 30 লক্ষ টাকা নিয়েছে তৃণমূলের সঙ্গে দিয়ে, সে মনোনয়ন করে রেখেছে। আমি ওখানে বুঝতে পেরে আমি ওখানে ওই যে তৌসিফ আহমেদ খানকে ক্যান্ডিডেট করে দিয়েছি, কিন্তু ওর যেহেতু খুবাই আমিনের কাছে ফর্ম বি ছিল, ফর্ম এ ছিল, ওকে দিয়ে দিয়েছে, দিয়ে মনোনয়ন করিয়ে টিএমসির সাথে 30 লক্ষ টাকা নিয়ে নিচ্ছে ওই শাহ আলম এবং খুবাই আমিন। তাহলে তারা এখানে আমার সাথে ব্লান্ডার করতে এসছে, টাকা খেতে এসছে। সে যত বড়ই পীর বাড়ির হোক আর যে হোক, আমি কাউকে রিয়াত করি না। তো যেটা যখন রিপোর্ট পেয়েছি তখন ইন্টালিতে আমি ইনডিপেন্ডেন্ট হয়ে গেছে, কিন্তু সেই আহমেদ খানকে প্রার্থী রেখেছি, ওকে আমরা সাসপেন্ড করে দিচ্ছি, ওই শাহ আলমকে। কাজেই ও লোগো থাকলেও
ওকে আমরা পার্টির প্রার্থী হিসাবে মানছি না, যেহেতু এটা ভেতর থেকে এইসব চক্রান্ত হয়েছে। ওখানে আমাদের নির্দল প্রার্থী ইন্টালি বিধানসভায় তৌসিফ আহমেদকে আমরা সাপোর্ট দেব। ওকে সাসপেন্ড করা হয়েছে। এছাড়াও বাঁকুড়ার ইন্দাসে একটা মুসলিম প্রার্থী, তাকে তৃণমূলের 9 লাখ টাকা নিয়ে তাকেও বসিয়ে দিয়েছে। এছাড়াও আরো 4-5টা প্রার্থী, যেমন মমতা ব্যানার্জির বিরুদ্ধে ভবানীপুরে যে মহিলাটাকে প্রার্থী করেছিলাম, সে অনেক অনুরোধ করেছে যে আমার প্রার্থী পদটা আপনারা একটু থেকে আমাকে সাপোর্ট দিয়ে দেন বা আমার মনোনয়নটা করে দেন। কালকে মহিলা কান্নাকাটি করছিল আমাকে, এরা ওকে ফর্ম বিটা পর্যন্ত দেয়নি। ওদের ফর্ম 44টা ফর্ম এ, ফর্ম বি খুবাই আমিনের কাছে স্টেট অফিসে আমার নিজের লোক গিয়ে দিয়ে এসেছিল। যত রকম মানে কি বলবো, পার্টির মধ্যে থেকে একটা দাড়ি রেখে টুপি মাথায় দিয়ে একটা পীরজাদা লোক, তাদের যদি এই চরিত্র হয় তাহলে তাদের বিরুদ্ধে বাধ্য হয়েই আমাকে ব্যবস্থা নিতে হয়েছে। তাতে আমার টোটাল 128টা মুসলিম প্রার্থী ছিল। এর এর বদমাইশির জন্য মোটামুটি ওটা 8টা মুসলিম প্রার্থী কমে গেল। কারণ ইন্টালিতে আমার মুসলিমই প্রার্থী হয়েছে, সেটা নির্দল। ওইখানে জোড়াসাঁকোতে হলো না, ভবানীপুরে হলো না, তারপরে আরো কলকাতার 2-3টা আসনে, হাওড়ার একটা আসনে, ওই এতেকার বাঁকুড়ার ইন্দাস আসনে, এইরকম করে প্রায় 8টা মতো প্রার্থী এই খুবাই আমিন বিক্রি করে দিয়েছে না, আমি মোটামুটি। আমি 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 একটু পরিষ্কার হতে চাই হুমায়ুন সাহেব, তার মানে কি ভবানীপুরে আপনাদের প্রার্থী হচ্ছেন না কেউ? এই তো দলের ভিতরে যদি খুবাই আমিনের মতন শয়তান, তাকে আমার যথাসময়ে 9 তারিখ লাস্ট ডেট ছিল, সেই 9 তারিখের আগেই 7 তারিখে আমার বাড়ি থেকে টোটাল ক্যান্ডিডেটদের লিস্ট অনুযায়ী, অ্যাপ্রুভাল ক্যান্ডিডেটদের লিস্ট অনুযায়ী ওনাকে স্টেট পার্টি অফিসে বসিয়ে এগুলোকে সরবরাহ করতে বলা হয়েছিল। যাদের প্রার্থী ওয়াইজ ডেকে তাদের রিসিভ করে দিতে বলা হয়েছিল। পুরো ও তৃণমূলের লোকদের সাথে, আইপ্যাকের লোকদের সাথে টাকা খেয়ে কাউকে যথাসময়ে ঠিক মতো ফর্ম এ, ফর্ম বি দেয়নি। কেউ রাত্রিতে 12টায় এসে আবার আমাদের কাছ থেকে নিয়ে গিয়েছে, ওদের ফোন ধরেনি, ওদের পার্টি অফিসে থাকেনি। আমাদের স্টেট পার্টি অফিসটা ওর নেতৃত্বে করা হয়েছিল, যেহেতু ও রাজ্য স্টেট প্রেসিডেন্ট। মানে আপনি স্বাভাবিক ও আপনি ভেতর যেটা বলছেন এ তো গভীর গভীর ষড়যন্ত্র, তো যে শেষ মুহূর্তে একদম মানে আপনাকে আমি নমিনেশন, বলছি, হ্যাঁ এরা নমিনেশন করার আর যখন সুযোগ থাকবে না, মানে মানে এরকম একটা অবস্থায় পুরো খেলে বেরিয়ে যাওয়া, মানে ওয়াক ওভার করে করে দেওয়া তৃণমূল এবং কংগ্রেসকে। আমার কাছে কংক্রিট খবর হচ্ছে প্রায় এই করে 8টা ক্যান্ডিডেটের এগেনস্টে 2 থেকে 2.5 কোটি টাকা সংগ্রহ করেছে, নিয়েছে। এবং তৃণমূল আজকে এমন পরিণত হয়েছে একটা শাসক দল, আমাদের প্রার্থীদের কন্টেস্ট বন্ধ করার জন্য কাউকে 30 লাখ, কোন সিটে 25 লাখ, কোন সিটে 9 লাখ, বাঁকুড়ার ইন্দাসে 9 লাখ টাকা দিয়েছে ক্যাশ। এইখানে ইন্টালিতে শাহ আলমকে 30 লাখ টাকা দিয়েছে। সব খুবাই আমিনের মানে গেম প্ল্যান, বুঝলেন? আমার তো মনে তাই হয় তাকে আপনি যেভাবে বলছেন এরপর তো দেখবো, মানে দেখে অবাক হব না যে এরকম আপনার দলে থাকা লোকজন আপনার বিরুদ্ধে বলছেন, তাদেরকে দিয়ে বলানো হচ্ছে যা তা করে। আমি তো এটা এরকম হতেই পারে, ভাবছি। তাদের হাতে প্রচুর টাকা আছে, তারা টাকা নিয়ে নেমেছে। দলের নেতা, আমার 4 মাসের দল, আম পাবলিক আমাকে দলকে শক্তিশালী করবে। কোন এরকম নেতা যারা গেম প্ল্যান করে নিজের অর্থের জন্য দল করে, তাদের মতো নেতা দুষ্ট এদের থেকে সৈন্য গোয়াল ভালো। আমি যেটা মনে করি, আমার রাজনীতি জীবনে আমি একদম জিরো থেকে, শূন্য থেকে এই জায়গায় পৌঁছেছি। সততা রেখে চলেছি, স্বচ্ছতা রেখে চলেছি, তার জন্য আমার আজও কোনো অসুবিধা হয়নি যারা এই ধরনের করছে। এবং আমি আপনাকে বলে দিচ্ছি, আচ্ছা, আপনার কোষাধ্যক্ষের ব্যাপারটা কি, আর কি ট্রাস্টের কোষাধ্যক্ষ তিনিও নাকি ছেড়েছেন বলে? ট্রাস্টের কোষাধ্যক্ষ তার নিজের ছোট নানা মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারী সভাধিপতি। ও যেদিন 22শে ডিসেম্বর আমি দল ওপেন করি,
ওর থেকে 10 গুণ ভালো বক্তা ছিল, তাদেরকে বলতে না দিয়ে ও শুধু আমাকে হাতে পায়ে ধরেছিল, চাচা আমাকে 5 মিনিট বলতে দিতে হবে। ওই ডায়াসে তাকে বলতে দেওয়া হলো। বলতে যখন দেওয়া হলো, ডায়াস থেকে নেমে গিয়ে বিকেল 4টের সময় রটি দিল। ও বেলডাঙ্গার প্রার্থী হবে, ও আমার দলের। আমি বললাম আমি তোমাকে প্রার্থী করতে পারবো না। এবার এই সমস্ত গদ্দাররা যারা শুভেন্দুর বাড়িতে গিয়ে থাকছে, আবার আমার সঙ্গে ট্রেজারারের ভূমিকা পালন করছে, আমার ডায়াসে উঠে বড় বড় বাত করছে, তো তাদের আমি গত পরশুদিনকে রাত্রিতে বাড়িতে ডেকেছিলাম। ডেকে পরিষ্কার বলেছি, তুমি আতিবুরের নাতি হও, আর তোমার খাতির তোমার দাদু মাস্টারমশাই উনি আমার শ্রদ্ধেয় ব্যক্তি, তাই তোমাকে ছেড়ে দিলাম, তুমি এই ধরনের কাজ আমার সঙ্গে করবে না। দেওয়ার পর বাড়ি থেকে বের করে দিয়েছে, তারপরে কালকে এটা করেছে। এরা ওকে। এই হচ্ছে এদের সব লোভী, আর এই হচ্ছে এদের সব প্ল্যান। কিন্তু ও হুমায়ুন সাহেব, আমার কাছে যে খবর আছে একেবারে বিশেষ সূত্রে, যে আপনাকে কিন্তু আরো বড় কেসে ফাঁসানোর চেষ্টা হয়েছিল বা এখনো চেষ্টা চলছে। এটা যেটা হয়েছে বের করেছে ভিডিও, সেখানে তো কিছু কথাবার্তার ব্যাপার, কিন্তু যেটা শুনছিলাম আপনার আর্থিক লেনদেনের কিছু একটা চক্রান্ত করার চেষ্টা করেছিল, যেটা পারেনি আপনাকে ফাঁসাতে। আপনি হয়তো সেই পথে নেই বলেই আপনাকে পারেনি। চেষ্টা হয়েছিল প্রলোভন বা কিছু দেখিয়ে টাকা পয়সার একটা হাতে লেনদেন করছেন এরকম কিছু একটা ভিডিও প্রকাশ্যে আনা, এটা এক। ওরকম কারো আর শক্তি এটা নাই এক আমার এটা এক সঙ্গে। আর একটা হয়েছিল মহিলা ঘটিত কোন একটা কেস দিয়ে আপনাকে ফাঁসানোর চক্রান্ত হয়েছিল, সে যেটা তো কিন্তু ওরা চলবেই, পারেনি। কিন্তু শুনুন, মহিলা সম্বন্ধে আমি যতটা সতর্ক, আমি বিড়ি সিগারেট খাই না, পান খাই না, কোনো গুটকা খাই না, কোনো নস্যি ব্যবহার করি না। আমি শুধু লিকার চা খাই। আর রাজনীতি করতে গিয়ে আমার সঙ্গে কোনো মহিলা প্রার্থী আছে, মহিলারা আছে, তাদের সঙ্গে আমাকে মিশতে হয়। কেউ ছবি তুলে, আজকের দিনে হাজার হাজার ছেলে মহিলা ইয়ং মেয়ে এই নওদাতে পরশুদিন যখন আমার এই ভাইরাল করলো এই ছবি, তারপরেও তো নওদাতে রাত্রি 9টা পর্যন্ত কিছু না হলে 500টা ইয়ং মেয়ে আমার সাথে হাত মিলিয়েছে। তা আমি কি করতে পারি? তারা আগ্রহ দেখে ব্যারিকেডের বাইরে দাঁড়িয়ে তারা হাত মিলিয়েছে, হ্যান্ডশেক করেছে, কেউ সেলফি তুলেছে, আমি তুলেছি। তারপরে যদি কেউ বলে যে হুমায়ুন কবিরের চরিত্র দোষ আছে, কেউ যদি বলে হুমায়ুন কবির মেয়ে ছেলে সংক্রান্ত, কারো বাপের ক্ষমতা নাই হুমায়ুন কবিরকে এইসব ব্যাপারে ইনভলভ দেখায়। আর ববি হাকিমের মতন চুট্টা, ববি হাকিমের মতো ক্রস মুসলিম, যার বাপ বিহারি মুসলিম গয়ার, যার মা ব্রাহ্মণ মহিলা, সেই ববি হাকিম যে ধরনের কথা বলছে, তা আজকে আমি বাবরি মসজিদের লোক আমার সঙ্গে আছে, না এই চোট্টা ববি হাকিমদের, যে ববি হাকিম মুসলিমদের ওয়াকফের সম্পত্তি দখল করে তার বউকে দিয়ে ব্যবসা করে খায়, তার কাছে আমি মুসলিমদের কোনো উপদেশ শুনবো না। আমাকে মুসলিমদের উপদেশ দেওয়ার জন্য আমার দুটো মুর্শিদাবাদে মাওলানা মোশাররফ হোসেন ডোমকলের প্রার্থী, মাওলানা হাবিবুর রহমান সুবক্তা, গোটা রাজ্যে বক্তৃতা করে বেড়ায়, সে আমার জলঙ্গি কেন্দ্রে প্রার্থী। কাজেই ও আবার কি উপদেশ দেবে? আমার কাছে বহু শ্রদ্ধেয় ইমাম, মাওলানা, হাফেজ, কারি, মুফতি হাজার হাজার আছে, তাদের প্রতি আমার শ্রদ্ধা আছে। তারা নবী সাহেবের উম্মত হিসাবে তারা এই পৃথিবীতে বেঁচে আছে। আমিও যতদিন বেঁচে থাকবো আল্লাহকে মেনে চলবো, নবী সাহেবের শেষ নবীর উম্মত হিসাবে কাজ করে যাব। কোনো শত্রুতাই আমার কাছে বড় না, কোনো শত্রুতাই আমাকে দমন করে রাখতে পারবে না। আমার ন্যায় নিষ্ঠা পথে আমি চলবো। আল্লাহ যদি আমার খারাপ চাই তাহলে খারাপ হবে, আল্লাহ যদি আমার নসিবে যা লিখেছে তা হবে, এটা পরিষ্কার কথা। ওকে, অসংখ্য ধন্যবাদ ফোন লাইনে থাকার জন্য। দর্শক শুনলেন লম্বা একটা ইন্টারভিউ এবং উনি ব্যাখ্যা দিলেন। এই যে যেটা বলার চেষ্টা হচ্ছে যে ওই ভিডিও সামনে আসার পরে দলে ধাক্কা, মানে হুমায়ুন কবির অনেক ধাক্কা খাচ্ছেন, দল থেকে অনেকে ছেড়ে চলে যাচ্ছেন, তাদের মধ্যে রাজ্য সভাপতি যার কথা বলা হচ্ছে
খোবায়েব আমিন নাকি নামটা, উনিও ছেড়ে চলে গেছেন। তারপরে ট্রাস্টের যিনি কোষাধ্যক্ষ তিনিও ছেড়েছেন। তো তার ব্যাখ্যা হুমায়ুন কবির দিয়েছেন যে এই ব্যাপার পোষায়নি তাই চলে গেছেন, এটা আর কি বোঝানোর চেষ্টা হচ্ছে। বা এমন সব দুর্নীতি ব্যাপারটা করছিলেন সেটা আমার নজরে এসেছে, টাইট দিয়েছি তাই ওনারা চলে গেছেন, বা আমিও কোথাও সরিয়ে দিয়েছি, এই ব্যাখ্যা উনি কিন্তু দেওয়ার চেষ্টা করছেন। ফলে যেভাবে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা হচ্ছে যে টিএমসির এই ভিডিও প্রকাশের পরে দল ছেড়ে তারা চলে যাচ্ছেন, ভিডিও প্রকাশের জের বা ভিডিওটা দেখে, তা কিন্তু না। তাদের দল ছাড়ার পেছনে বা দল থেকে ঠেলে দেওয়ার পেছনে, সরিয়ে দেওয়ার পেছনে অন্য গল্প আছে, সেটা ব্যাখ্যা দিলেন হুমায়ুন কবির। আমি জানি না ওনারা আবার অন্য কোনো ব্যাখ্যা দেবেন কিনা, দেখা যাক পরবর্তী সময়ে এই খোবায়েব আমিন বা কোষাধ্যক্ষের কোনো বক্তব্য আসে কিনা, পাল্টা বক্তব্য। আর দর্শক, আমি যেটা শুনলাম হুমায়ুন কবিরের কাছ থেকে, তো গভীর ষড়যন্ত্র। এমনিতেই আমার কাছে সত্যি দুটো খবর আছে যে ওনাকে ক্যাশ লেনদেনের একটা ভিডিও কিছু করার চেষ্টা হচ্ছিল বা এখনও হয়তো চলছে, আর মহিলা ঘটিত। তো উনি বললেন এসবে আমাকে পারবে না। আসলে যেটা করা হয়েছে ওটাই তো ঠিক না, ওটাই তো এআই বলে উনি বলেছেন। ওনার কথা, ওনার মুখের সব বসানো হয়েছে এআই দিয়ে, সেটা উনি তো বলেইছেন। আর লেনদেন বা মহিলা গঠিত মানে এআই দিয়ে কেউ কোথাও করতে পারে, কিন্তু উনি যেটা বলছেন যে এইসব অরিজিনাল ভিডিও কোনো দিক দিয়েই পারবে না, আর এইসব তো পারবেই না, টাকা পয়সার লেনদেন বা মহিলা গঠিত কেস। আর একটা বিষয় যেটা হচ্ছে যে এই যে শুভেন্দুর সঙ্গে যোগাযোগ বলে যে কথাটা টিএমসি বলার চেষ্টা করছে, কিন্তু উনি তো বলছেন এই কোষাধ্যক্ষের যে বিষয়টা আপনারা শুনলেন, একটি জায়গাতে উনি বললেন যে এখানে থাকবে আবার শুভেন্দুর ঘরে থাকবে, মানে আমাদের এখানে থাকবে আর শুভেন্দুর ঘরে থাকবে, এই গাদ্দারি আমরা সহ্য করতে পারবো না। অর্থাৎ শুভেন্দুর সঙ্গে যোগাযোগ থাকার জন্যেই এই কোষাধ্যক্ষকে সরানোর একটা যুক্তি উনি দেখালেন, শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখার জন্য। ফলে উনি নিজে কি করে শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখবেন? শুভেন্দুর সঙ্গে যোগাযোগ রাখার জন্য যদি ব্যবস্থা নিতে পারেন, তাহলে তার বিরুদ্ধে যে বিজেপি যোগ বলা হচ্ছে সেটাই, সেই যুক্তি বা কতটা খাটে, এটাও দর্শক একটা ব্যাখ্যা হতে পারে। আর আপনারা জানেন কালকেই খবরটা সামনে এসেছিল, এই যে এই ধরনের অ্যালিগেশন আনা হয়েছে ওনার বিরুদ্ধে, সেই জন্যে হুমায়ুন কবির কিন্তু মানহানি মামলা ফাইল করেছেন বা করছেন, এরকম কিছু একটা খবর। অলরেডি হাইকোর্টের উকিলদের সঙ্গে তার যোগাযোগ হয়েছে, তেমন খবরে কিন্তু সামনে এসছে, এবং তার সেটা করা উচিত, কারণ তাকেও সেটা মানে প্রমাণ করে দিতে হবে। যারা অভিযোগ আনছেন তাদেরও দায়িত্ব প্রমাণ করা, আর ওনারও দায়িত্ব উনি যে নিজের নির্দোষ সেটা প্রমাণ করা, এবং অবশ্যই পাল্টা মানহানি করা। এইরকম একটা অবস্থানে কেন এইরকম একটা গল্প সাজানো হবে? আর আজকে উনি একটা প্রেসমিট করবেন, যেখানে মানে ওই বাবরি মসজিদ হচ্ছে, সেখানে উনি দেখাবেন যে যারা বলছেন যে লোকজন সঙ্গে নেই, বাবরি মসজিদের নামে মুসলিম জাতির সেন্টিমেন্ট বিক্রি করা হয়েছে, তো উনি সেটা প্রমাণ করে দেখাবেন যে মুসলিম জাতি তার সঙ্গে আছে কি নেই। আর ববি হাকিম, যিনি নিজে ওয়াকফ প্রপার্টির ভোগ করছেন বা বলে আর সব কত কি বললেন, উনি আপনারা শুনলেন। তো তিনি যেটা বলছেন তার কথার কতটা ভিত্তি আছে, আর তিনি কে উপদেশ দেওয়ার মুসলিম সমাজের বলে উনি বললেন। তো উনি আজকে প্রমাণ করবেন, প্রেসমিট করবেন ওখানে, বাবরি মসজিদ যেখানে করতে চাইছেন সেই প্রাঙ্গণে, সেখান থেকে উনি দেখাবেন তার সঙ্গে লোকজন আছেন কি নেই। তবে আমি একটা কথা বলবো শেষে, যদি এটা সত্য হয়ে থাকে, যে ঠিক নমিনেশন পর্ব যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এবার মানে যেভাবে শুনলাম যে অনেক প্রার্থীকে কার্যত পারচেস করে নেওয়ার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, এবং টাকার বিনিময়ে, এবং মানে কাউকে বসিয়ে দেওয়া, কাউকে বা ওই ঠিক টাইমে সব কিছু নথিপত্র না দিয়ে নমিনেশনটাকে বাতিল করে দেওয়া। তার মধ্যে ভবানীপুর মানে মমতা ব্যানার্জি, এখন সেখানেও যদি মানে চক্রান্ত হতে পারে না, সেটা আমরা কখনো মনে করি না, ওখানেও পারে, কারণ মমতা ব্যানার্জি সত্যি খুব দুশ্চিন্তায় আছেন ওনার কেন্দ্রে জেতার জন্য। তো যদি হুমায়ুন কবিরের দল এবং মানে একজন কাউকে প্রার্থী করে দেয়, তাহলে যদি আবার এদিকেও কিছু ভোট চলে যায়, তো আরও মুশকিল হয়ে যাবে। ফলে এটা যে হতে পারে না তা না, কিন্তু হুমায়ুন কবির তো দাবি করছেন যে এটা করা হয়েছে, তাকে সময় মতো কাগজপত্র দেওয়া হয়নি, এবং তার জন্য উনি ওই যিনি চেয়ারম্যান বা রাজ্য সভাপতি খোবায়েব আমিন, তাকেই উনি কিন্তু দায়ী করেছেন। ফলে টিএমসি কিন্তু এটা চাইবে, টিএমসি, এবং দেখছেন আমি মানে ওই দিন থেকে বলে আসছি যে এই ভিডিও কখন আনা হচ্ছে, যখন নমিনেশন কমপ্লিট হয়ে গেছে, যখন নতুন করে আর কেউ নমিনেশন ফাইল করতে পারবেন না, মানে এমন একটা সময় এটা আনা হয়েছে, অথচ দেখানো হচ্ছে কোথাও ডিসেম্বরের ভিডিও। তো এই সময় কেন আনা হয়েছে, কেন
যদি এটা সত্য ভিডিও হয়ে থাকে তো এই সময় কেন? তার মানে সবটাই হচ্ছে প্ল্যানিং, হুমায়ুন কবিরকে ফাঁসানোর একটা ষড়যন্ত্র প্ল্যানিং। কিন্তু আবার বলবো, এখনও পর্যন্ত যে ভিডিওটাই দেখানো হোক না কেন, কোথাও আর্থিক লেনদেন করেছেন বলে এরকম কিছু দেখতে পাইনি, সবটাই গল্প কথা। এবং হুমায়ুন বলছেন কথাগুলো হচ্ছে এআই দিয়ে জেনারেট করা। তো যেখানে আর্থিক লেনদেন নেই, বৈঠক করব, হবে, হয়েছে বলে কিছু নেই। ভিডিওতে বৈঠক হয়েছে, গেছি, দেখা হয়েছে, টাকা দিয়েছে, এই দেখুন টাকা, এরকম কিছু নেই। যেটুকু জেনারেট করে ওরা ছেড়েছে সেখানে জাস্ট গল্প কথা, সেটাকে দিয়েই টিএমসি প্রমাণ করার চেষ্টা করছে বিজেপি যোগ। কিন্তু হুমায়ুন কবির নিজের জায়গাতে অটুট আছেন, তার গলার জোর, তার মানসিক যে শক্তি দেখছি অটুটই আছে। এবং এটাও আমি তো দেখাচ্ছি দুদিন ধরে, গতকালকেও একটা ভিডিও দেখেছি, তার আগে গতকাল দুটো ভিডিও দেখেছি, সকালে এবং সন্ধ্যায়, দুটো ভিডিওতেই দেখিয়েছি যে হুমায়ুন কবির এই ঘটনা মানে এরকম ভিডিও আনার পরেও যেখানে যাচ্ছেন লোকজন কিন্তু উপচে পড়ছে। ফলে এই ভিডিও কিন্তু মুসলিম সমাজ বিশেষ করে খাচ্ছে না। হুমায়ুন কবির যে পথে চলতে চাইছেন সেটাকেই বরং মুসলিম সমাজের একটা বৃহৎ অংশ তারা সেটাকে সাপোর্ট করে চলেছে। এখন কিছু লোককে ভাঙানোর অনেক রাস্তা আছে, কাউকে টাকা পয়সা দিয়ে, কাউকে অন্য চাপ দিয়ে, নানান কারণে ভাঙিয়ে নিয়ে এসে তাদেরকে দিয়ে কিছু বলানো, সেটা হয়তো আরও হবে, ভোট যত এগিয়ে আসবে হুমায়ুন কবিরের বিরুদ্ধে বলা হবে, তার কাছে থাকা লোকজনদেরকে দিয়ে কিছু বলানো হবে, এটা আইপ্যাক করাতে পারে, এই বিশ্বাস আমাদেরও আছে। ফলে এইসব চলবে। হুমায়ুন কবিরের যেহেতু একেবারে নতুন দল, তা অগোছলো, সবাইকে বিশ্বাস করেও এখনও ঠিকমতো করে যাচাই করে উঠতে পারেননি, বা ঠিকমতো ওই কাউকে মানে বিশ্বাসযোগ্য বুঝে উঠতে পারেননি, অগাধ বিশ্বাস করে ফেলেছেন। সরলতার সুযোগে অনেকে অনেক সুযোগও নিয়েছেন নানান সব কথা বলে। তো ধাক্কা সামলাতে হবে। হুমায়ুন কবিরকে যদি লং টাইমে লড়তে হয়, চলতে হয়, এগোতে হয়, ধাক্কা কিন্তু সামলাতে হবে। তবে এটা একটা বড় ধাক্কাই বলবো। ধাক্কা ঠিক বলা যাবে না, হ্যাঁ, লোকজনকে ভাঙিয়ে বা লোকজনরা যেভাবে ওনার সাথে গাদ্দারি করেছেন বলে বলা হচ্ছে। তো এখান থেকে হুমায়ুন কবিরও যেন কোথাও শিখছেন। এতদিন অন্য পার্টি করেছেন, নিজের দল গঠন করে চালানোটা যে কতটা টাফ সেটা নিশ্চয়ই ফিল করছেন। আস্তে আস্তে মানুষ চিনছেন, মানুষ চিনবেন। বড় বড় নেতারাও দেখবেন বহু সময় বহু ধাক্কা খেয়েছে। তৃণমূল কংগ্রেস ধাক্কা খায়নি, তৃণমূল কংগ্রেস ধাক্কা খেয়েছে, শুভেন্দু অধিকারী ধাক্কা খেয়েছেন। বড় যারা লিডার তৈরি হয়েছেন তারা প্রত্যেকেই দেখবেন কোথাও না কোনোভাবে ধাক্কা খেয়েছেন, কিন্তু সেখান থেকে বেরিয়ে আবার অনেকভাবে এগিয়ে এসছে, অনেকটা এগিয়ে এসছে। ফলে হুমায়ুন কবিরের এই শুরুর দিকে এরকম ধাক্কা, চতুর্দিক দিয়ে গাদ্দারি ইত্যাদি বা ষড়যন্ত্র করে তাকে দমানোর চেষ্টা, এইসব চলবে। তবে এই ধাক্কা সামলে যদি হুমায়ুন কবির পা ফেলতে পারেন, এগোতে পারেন, তাহলে কিন্তু হুমায়ুন কবিরের যে রাস্তা সেটা কিন্তু অনেকটাই প্রশস্ত হবে। কারণ এই বাংলাতে মুসলিম লিডারশিপের কিন্তু খুব প্রয়োজন রয়েছে, খুবই প্রয়োজন রয়েছে। কারণ এই মুসলমান লোকেদেরকে জাস্ট ফুটবলের মতো ইউজ করে কিছু পলিটিক্যাল পার্টি, কিন্তু এদের নিজস্ব এত একটা বড় শক্তি, এত ভোটার, তারা কিন্তু ইচ্ছে করলেই, ঐক্যবদ্ধ হলেই একটা অধিকার ছিনিয়ে আনার মতো তারা শক্তি সঞ্চয় করতেই পারে। তো তার জন্য লিডারশিপের প্রয়োজন রয়েছে। তো হুমায়ুন কবির যে সেন্টিমেন্ট ধরে এগোতে চাইছেন, উনি কিন্তু একটা জায়গা তৈরি করে ফেলেছেন এবং তৃণমূল কংগ্রেসের ঘুমটাকে কেড়ে নিয়েছেন। সেই জন্যই তো এত কিছু নিশ্চয়ই বুঝতে পারছেন। কিন্তু এই সব করেও হুমায়ুন কবিরকে দমানো যাবে কিনা সেটা দেখার বিষয় রয়েছে। আমরাও নজর রাখছি এই ঘটনার সামনে আসার পর থেকে হুমায়ুন কবিরের পরবর্তী প্রোগ্রামগুলো কি হচ্ছে, কত লোকজন ইত্যাদি যা দেখছি দর্শক, তাই আপনাদের সামনে আমি আনছি। হুমায়ুন কবিরের যা বক্তব্য সেটাও সামনে আসছি, পাল্টা বক্তব্য এলে সেটাও সামনে আসবে। দর্শক নজর রাখবেন, আপনাদের নজর রাখতে হবে, কারণ হুমায়ুন কবির এই বাংলার পলিটিক্সে একটা আলাদা সেন্সেশন তৈরি করেছেন, একটা ইকুয়েশন তৈরি করে দিয়েছেন। আর আমরা সবসময় যেহেতু পরিবর্তনের পক্ষে, পরিবর্তনের জন্য যেসব অংশ লড়ছে ঠিকঠাকভাবে বা বুঝতে পারছি যে এই অংশটা ইফেক্টিভ, আমরা দেখবেন সেই সব খবরই সামনে আনি, সে যে দলই হোক, কারণ আমাদের লক্ষ্য ওই একটাই, পরিবর্তন। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।